আপনাদের মাধ্যমে যারা সরকারে আছেন তাদেরকে আমরা আহ্বান জানাতে চাই, অবিলম্বে এই ঘটনার যদি প্রকৃত রহস্য উন্মোচন করতে হয় তাহলে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তদানীন্তন সেনাপ্রধান মঈনুল আহমেদ সহ যাদের নাম এ পর্যন্ত আকাশে বাতাসে ঘুরছে এই সমস্ত লোকদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনলেই ওই সময়কার আসল ঘটনা জানা যাবে। এবং আমরা এটাও জানি ওই হত্যাকাণ্ডের সময় একজন কর্মকর্তা বিডিআরে ছিলেন, এরপরে উনি যে প্রমোশন নিয়ে সরকারের একজন বড় কর্মকর্তা হয়ে গেলেন, এর নাম আপনারা সবাই সাংবাদিকরাও জানেন। তো এরকম ঘটনা যারা ওইখানকার সাক্ষী তারা তো এখনো অনেকে আছেন, তাতে সবাইকে এই তদন্তের আওতায় নিয়ে আসা উচিত, তিনি যেই হন না কেন, যত বড় মানুষই হন না কেন। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, তাদের মূল পরিকল্পনা ছিল দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করে আমাদের দেশের সীমানাকে অরক্ষিত করে ফেলানো। এবং সেই পরিকল্পনার অংশ হিসাবেই কিন্তু জামাত ইসলামের তদানীন্তন আমির, সাবেক সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, জামাতের সেক্রেটারি জেনারেলের সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ জামাতের 11 জন শীর্ষ নেতাকে একইভাবে নৃশংসভাবে বিচারের নামে তামাশা করে প্রহসনের বিচার যে করা হয়েছে, জামাত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ রায়ের সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ একটি রায় দিয়েছেন। এই বিচার প্রক্রিয়াটাকেই অবৈধ বলে তারা ঘোষণা করেছেন এবং অনেক কথা বলেছেন, আপনারা জানেন। কাজেই নৃশংসভাবে প্রায় 11 জন নেতা কর্মীকে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কাউকে জেলখানায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কাউকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, তাদের পরিকল্পনা ছিল দেশের সীমানা অরক্ষিত করা, দেশকে করদ রাজ্য বানানো, দেশকে ইসলাম শূন্য করা। এ কারণেই জামাত নেতৃবৃন্দকে তারা হত্যা করেছিল। কিন্তু তাদের সকল পরিকল্পনায় ভুল প্রমাণিত হয়েছে। মানুষ হত্যা করে কোনোদিন এজেন্ডা বাস্তবায়ন করা যায় না। যারা বাংলাদেশকে ইসলাম শূন্য বানাতে চেয়েছিলেন, যারা বাংলাদেশকে জামাত মুক্ত করতে চেয়েছিলেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন জামাত মুক্ত বাংলাদেশ হয় নাই। জামাত বাংলাদেশের এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে ইতিমধ্যেই গত নির্বাচনে আবির্ভূত হয়েছে। এবং গত নির্বাচনে কি হয়েছে তাও আপনারা জানেন, কিভাবে জামাতকে হারানো হয়েছে তাও আপনারা জানেন। গোটা দেশের মানুষ জানে, ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়, পাশ করেছে আরেকজন। এটা আপনারা বিভিন্ন এলাকায় নিশ্চয়ই খোঁজখবর রাখতেছেন, তারা কি বলতেছে আপনারা নিশ্চয়ই এগুলো জানেন আর কি। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, কোনো একটি আদর্শবাদী শক্তিকে কোনোদিন দমন নিপীড়ন চালিয়ে, হত্যাকাণ্ড চালিয়ে, ফাঁসিতে ঝুলিয়ে কোনোদিন আদর্শ ভিত্তিক কোনো দলকে দমন করা যায় না, নিশ্চিহ্ন করা যায় না। এজন্য আমি আজকের এই আলোচনা সভার এ পর্যায়ে আমি আপনাদের কাছে এই অনুরোধ রাখতে চাই যে শুধু পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে সঠিক বিচার হওয়া উচিত, এবং এই সঠিক বিচার করতে হলে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং তার দলের যে সমস্ত লোকের নাম এসেছে তারা এবং সেনাপ্রধান মঈনুল আহমদকেও বিচারের আওতায় আনতে হবে। এর সাথে সাথে নৃশংসভাবে ইসলাম শূন্য করার জন্য যাদেরকে হত্যা করা হয়েছে, জামাত নেতৃবৃন্দ সহ অনেককেই, বিরোধী দলের অনেককে হত্যা করা হয়েছে, এদেরও এই হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, অনেকেই ক্ষমতায় যখন আসে তখন তারা মনে করে যে দেশটা তাদের জমিদারি, এবং আগে যারা ফেসিবাদী সরকারের সময় যারা ছিলেন তারা এই দেশটাকে জমিদারি মনে করেই চালানোর চেষ্টা করেছিলেন। এই জমিদারি মনে করে যে বা যারাই
এই বাংলাদেশ শাসন করার পরিকল্পনা করবেন, আমি আশা করি, বিশ্বাস করি তারা ব্যর্থ হবে ইনশাআল্লাহ। তার কারণ বাংলাদেশের মানুষ কোনো জমিদারি প্রথাকে কোনো অবস্থাতেই বরদাস্ত করবে না। আমরা আগেও বলেছি এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশকে উনি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত করবেন। কিন্তু আমি আজকের কথাই যদি বলি, প্রথম আলো পত্রিকার প্রথম পৃষ্ঠায় একটা নিউজ হয়েছে নারায়ণগঞ্জের একজন প্রতিবন্ধী ব্যবসায়ীর কারখানায় চাঁদাবাজি করছে, নামটাম সহ বলে দিছে। কই এখন পর্যন্ত তো সরকার তার ব্যাপারে কোনো ব্যবস্থা তো নেয় নাই। এটা তো নেওয়া, যদি তারা আন্তরিকই হন চাঁদাবাজি বন্ধ করবেন, তাহলে তো তাদের তো ব্যবস্থা নেওয়া দরকার ছিল, কই নেন নাই তো। এর মধ্যে অনেক চাঁদাবাজি হচ্ছে, অনেক হত্যাকাণ্ডও ঘটতেছে, কই কোন কারোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তো আমরা এখন পর্যন্ত কোথাও দেখি নাই। আমাদের একজন মন্ত্রী উনি বলছেন যে সমঝোতার ভিত্তিতে যদি টাকা পয়সা নেওয়া হয় তাহলে এটা চাঁদাবাজি হবে না। কি মজার কথা বলছে। ওনারা বাংলাদেশের মানুষকে কি মনে করে আমি জানি না, মানুষ কি কিছুই বোঝে না যে আপনি কি বলতেছেন, বাংলায় বলছেন তো, আমরা তো ইংরেজিতেও বলেন নাই। কাজেই এটা মানুষ সবই বোঝে যে আপনারা কি করবেন। কই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা সে অনুযায়ী তো তার মন্ত্রী থাকার কথা না, কিন্তু বল দবিয়েতে আছে না, শুধু বরঞ্চ বীর দর্বে আছে। কাজেই এরকম ঘটনা এই কয়েকদিনের মধ্যেই অনেক ঘটে গেছে এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা বিরোধী দল কিন্তু সংসদে যাওয়ার সিদ্ধান্ত এই কারণেই আমরা নিয়েছি। আমরা এ কারণেই শপথ নিয়েছি সরকারের ভালো কাজগুলিকে আমরা সমর্থন জানাবো। আর সরকারের যে কাজই হোক না কেন, যদি দেশের জনগণ বিরোধী হয়, দেশ বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, মানবতা বিরোধী হয়, আমরা কিন্তু সংসদে এবং রাজপথে উভয় জায়গায় আমরা কিন্তু প্রতিবাদ জানাবো, আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ এই দেশের জনগণকে সাথে নিয়ে। এটা আমাদের দায়িত্ব। জনগণ আমাদেরকে এ কারণেই ভোট দিয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, এজন্য আমি আপনাদের কাছে যে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই যে আমরা আমাদের এই বাংলাদেশকে ভালোবাসি, সবাই ভালোবাসি। প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষই আমরা এই দেশকে ভালোবাসি। আমরা এই দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা মজলুম মানবতার পক্ষে আমরা দাঁড়াতে চাই। আমরা সবসময় আমাদের স্লোগান আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাবো। আমাদের স্লোগান আমরা এই বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ বানাবো। আমরা সেই বাংলাদেশ বানানোর ক্ষেত্রে অতীতেও আমরা দেখেছি সব জায়গায় দলীয়করণ করা হয়েছে। দলীয়করণ একটা ব্যাধিতে পরিণত হয়েছিল আগে। আমরা নতুন সরকারকেও দেখছি সেই দলীয়করণ যেন ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে আরো কয়েক গুণ বৃদ্ধি করে তারা সেই কাজটি শুরু করেছেন। আমরা সবাইকে বলবো যে আসেন আমরা এই দেশটাকে সত্যিকারের দেশের নাগরিক যারা তাদেরকে নিয়েই আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করি। তার কারণ দলীয়করণ করে দলকানা হয়ে অতীতে কিন্তু কেউই ভালোভাবে দেশ চালাইতে পারেন নাই, ভালো করতেও পারেন নাই। এক পর্যায়ে তাদের সবাইকে বিদায় নিতে হয়েছে। এজন্য আমরা এই দলীয়করণের রাজনীতি, দলীয়করণের নীতি থেকেও বর্তমান সরকারকে আমরা সরে আসার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাবো। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, কাজে আসুন এই দেশ আমার, আপনার, আমাদের সবার, আমরা সবাই মিলেই এই দেশকে আগামী দিনে একটি সুন্দর, ন্যায়, ইনসাফপূর্ণ, আধুনিক, মানবিক বাংলাদেশ হিসাবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য। জনাব আব্দুস সবুর ফকির উপস্থিত আছেন, মহানগরী জামাতের নায়েবে আমির ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সেক্রেটারি
ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি সহ নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআরের সদর দপ্তর পিলখানায় যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল, এই হত্যাকাণ্ডকে যদি খালি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হয় তাহলে এটা একটা ভুল করা হবে। এখানে অনেকগুলি বিষয় কিন্তু সামনে এসে যায় যে এই হত্যাকাণ্ড কেন ঘটানো হলো। ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড। আমাদের মহান মুক্তিযুদ্ধে কয়জন সেনা কর্মকর্তা নিহত হয়েছিল? 4-5 জন। তাও মেজর জেনারেল এই পর্যায়ের কোনো সেনা কর্মকর্তা নিহত হয়নি। ব্রিগেডিয়ার জেনারেল এই পর্যায়ের কোনো কর্মকর্তা নিহত হয় নাই। আর এই ঘটনায় খুব ঠান্ডা মাথায় 57 জন কর্মকর্তা, সেনা কর্মকর্তা এবং আরো 17 জন অন্য 74 জন মানুষকে নৃশংসভাবে হত্যাকাণ্ড করা হলো 2 দিন ব্যাপী। ডাল ভাতের নামে। এই ডাল ভাতের সাথে কি 74 জন জড়িত ছিল? ডাল ভাতের সাথে কি এই 57 জন সেনা কর্মকর্তা জড়িত ছিল? তাহলে এদেরকে খুন করা হলো কেন? এবং যারা বাথরুমে অথবা বিভিন্ন জায়গায় লুকিয়ে জীবন বাঁচিয়েছেন, তাদেরকেও যদি পাওয়া যেত, তাদেরকেও হত্যা করা হতো। এই যে 2 দিন ব্যাপী হত্যাকাণ্ড পরিচালনা করা হলো, স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তখন কি দেশে কোনো সরকার ছিল না? তাহলে ওনারা কি করলেন? নিশ্চিত নিহতদের পরিবার, নিহত যারা হয়েছেন তাদের আর্তনাদ, সেই পরিবারগুলির আর্তনাদ আকাশে বাতাসে ভাসছিলেন। তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি মুস্কি মুস্কি হাসছিলেন। তখন ওনার কি দায়িত্ব ছিল? উনি কি করছেন? তখন যিনি সেনাপ্রধান ছিলেন মঈন-উ-আহমদ, ওনার কি দায়িত্ব ছিল? ওনার কি দায়িত্ব ছিল না? এই হত্যাকাণ্ডগুলি যখন 2 দিন ব্যাপী চললো, তো ওনার কাজ কি ছিল? এতে বোঝা যায় তদানীন্তন প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান এরা উভয়েই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। ওনারা জড়িত না থাকলে তো একজন মানুষের জীবনের কি কোনো দাম নাই? ডাল ভাতের জন্য কেউ ডিপ্রাইভ হইতে পারে, তাই বলে কি তাকে হত্যা করতে হবে? আর ওনারা বসে বসে খালি মুস্কি হাসলেন, দেখলেন, আর সোনারগা থেকে খাবার নিয়ে নিয়ে মজা করে খাইলেন। এগুলো সব জাতি জানে। সাংবাদিক বন্ধুরা আরো বেশি জানেন আমাদের চাইতে যে ওই দিন কি হয়েছিল। তাহলে 2 দিন ব্যাপী হত্যাকাণ্ড সংঘটিত হলো, সরকারও কিছু করলেন না, সেনাবাহিনীর লোকদেরকে হত্যা করা হলো, সেনাপ্রধানও কোনো ভূমিকা রাখলেন না। তাহলে এটা বোঝা যায় যে এই পরিকল্পনা শুধু ডাল ভাতের কারণে, এই হত্যাকাণ্ড শুধু ডাল ভাতের জন্য হয় নাই। এই পরিকল্পনা নেওয়া হয়েছে একটা বড় মাস্টার প্ল্যান নিয়ে, আমাদের দেশের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করে আমাদের প্রতিরক্ষা বাহিনীকে দুর্বল করা, দেশের সীমানাকে অরক্ষিত করা, যাতে করে ওই সময়ে সরকারে যারা এসেছিলেন, যাদের সাহায্যে তারা এই দেশটাকে তাদের করদরাজ্য বানাতে পারে, এই দেশটাকে তাদের একটি অঙ্গরাজ্য বানাইতে পারে, এই পরিকল্পনা নেই তারা সে কাজটি করেছিলেন। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আজও সেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত করা হয় নাই বলবো না, করা হয় নাই। ওই সময় থেকেই, ওই দিন থেকেই আমরা শুনতেছিলাম বেশ কিছু লোকের নাম, আজ পর্যন্ত তাদেরকে বিচারের আওতায় আনা হয় নাই। কাজেই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত করে যে সকল বিডিআর সদস্যদেরকে জেলখানায় রাখা হয়েছে, এদের মধ্যে অনেকেই আছেন একদম নিরপরাধ। আমাদের সাথে আলাপে যারা মনে হয়েছে, অনেকের সাথেই আমাদের কথা হয়েছে, যেহেতু আমরাও দীর্ঘ সময় সেই সরকারের আমলে আমরা জেলে ছিলাম, কাজেই
এদের অনেকের সাথেই দেখা হয়েছে, ঘটনা শোনার সুযোগ হয়েছে। এখানে কি হয়েছিল এটা অনেকটাই সবাই জানে। শুধুভাবে আনুষ্ঠানিকভাবে কোনো সরকারের পক্ষ থেকে, এটা সরকারেরই কাজ, এই সরকারের পক্ষ থেকে এটাকে প্রকাশ করা এবং কার্যকর ব্যবস্থা নেওয়া, এদেরকে বিচারের আওতায় আনা। কিন্তু সেটা ফেসিবাদের আমলেও হয় নাই। এরপরে 1.5 বছরে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন তারাও এই কাজটি করেননি। তারা একটা তদন্ত করেছেন, কিন্তু আজ পর্যন্ত সেই তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো জনগণের সামনে প্রকাশ করা হয় নাই। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, এজন্য আমি আজকে এই ব্যাপারে আপনাদের কাছে